তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো তোমাদের 2026 মাধ্যমিক, কিন্তু তার আগে এই এপ্রিল মাসেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, অর্থাৎ তোমাদের প্রথম পার্বিক মূল্যায়ন, যেটাকে তোমরা সামেটিভ বলো। তো সেক্ষেত্রে তোমরা ইতিহাসে কি তৈরি হয়েছো, আমি আজকে ইতিহাসের A to Z সাজেশন বলে দেবো। এমনকি তার উত্তরপত্র তুমি পাবে। আমি ভিডিওগ্রাফির মাধ্যমে তোমাকে দেখিয়ে দেবো কোন দুইগুলো, কোন চার, কোন আটগুলো তোমাকে করতে হবে, এবং নাম্বার ভেরিয়েশনটাও ঠিক কেমন থাকবে সেটাকে তুমি জেনে নাও। বেশিরভাগ স্কুল মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় তোমাদের মোট 8টা অধ্যায় আছে। তার মধ্যে প্রথম 3টি অধ্যায় তোমাদের এই ফার্স্ট সামেটিভ। সেই জায়গা থেকে তোমাদের MCQ থাকবে 8 নম্বরের, SAQ থাকবে 8 নম্বরের, 2 মার্কসের 4টি প্রশ্ন করতে হবে, 4×2=8, 2টি 4 মার্কসের করতে হবে, আর একটি 8 করতে হবে। তাহলে তোমাদের নাম্বার ভেরিয়েশনটা কি? MCQ, SAQ, 2 মার্কস, 4 মার্কস, 8 মার্কস। বিভাগ ক, খ, গ, ঘ, উম 5টা। তাহলে 5 8 কত? 40। একদম পাক্কা হিসাব। সেখানে কোন প্রশ্নগুলো নিতান্তই তোমাকে করতেই হবে, এবং আমি 2026 মাধ্যমিককে সামনে রেখে এই সাজেশনটা বানিয়েছি, যাতে তোমার কোনো রকম ভাবে 2025-এর প্রশ্ন বাদ দিয়ে তুমি রেডি হতে পারো, কোনো রকম 2025-এর প্রশ্ন বেশি লোড না নিতে হয়, সেটা আমি নজর রেখেছি। এমনকি এই সাজেশনটি তুমি দেখার পর, রেডি করার পর, তোমার ফার্স্ট সামেটিভের পর তুমি সেকেন্ড সামেটিভে যাবে, টেস্টের আগে এই সাজেশনটা নিয়ে বসে গেলে, আবার দ্বিতীয় সামেটিভের আগে যে সাজেশনটা দেবো সেটা নিয়ে বসে গেলে, এই দুটোকে একত্রে বসে গেলে তোমার কিন্তু একেবারে টেস্টের সাজেশন হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বারবার বারবার করে বিভিন্ন সাজেশনের যা যা পার্টগুলো করবো, অর্থাৎ ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, টেস্ট, ফাইনাল, সবগুলোর মধ্যে দেখবে একটা মিল থাকবে, সেটা হচ্ছে প্রশ্ন সংখ্যা সব এক। সেই জায়গা থেকে তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। তোমাদের বলে রাখি, তোমরা তো নতুন, 2026 মাধ্যমিক দেবে, তাই হয়তো অনেকে এই চ্যানেলটা প্রথম দেখছো। এই 2025-এর ইতিহাস প্রশ্ন নিয়ে সবাই বিব্রত ছিল, কিন্তু তুমি যদি আমার সাজেশন পার্টে চলে যাও, সেখানে আমি 4-এর লিস্ট, 8-এর লিস্ট, 2-এর লিস্ট PDF আকারে দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন চেক করলে পাবে। প্রত্যেকটা প্রশ্ন মিলে গেছে। তবে হ্যাঁ, একটা জায়গা সব থেকে ডিস্টার্ব হয়েছে, সেটা হচ্ছে 8-এর যে লিস্ট, 8-এর থেকে আসেনি, সব 4-এর থেকে চলে এসেছে। এটা একটা। সেকেন্ড কি, দ্বিতীয় অধ্যায় থেকে কোনো 4 এবং 8 দেওয়া হয়নি। তোমাদের 8টা অধ্যায়, সব থেকে বড় অধ্যায় দ্বিতীয় অধ্যায়, যা কোনো বছর মিস হয় না। আর একটা কি, 2017 সালে নিউ সিলেবাস যখন হয়, ওই একটি বছরই 4 মার্কসের জন্য প্রথম অধ্যায় দিয়েছিল, এবং পরবর্তীতে আর একটি বছরও দেয়নি। সেই জায়গা থেকে এবছর কিন্তু প্রথম অধ্যায় থেকে চাপ দেওয়া হয়েছে। কাজেই অনেকের কাছে প্রশ্নটা কঠিন হয়ে গেছে। অনেকে হয়তো 2-4টে প্রশ্ন নিয়েই 8-এর জন্য চলে গেছো। 2025-এর ক্যান্ডিডেটসদের কথা বলছি। তো তোমরা দাদা দিদিদের কাছে জিজ্ঞাসা করে নিও যে বিপ্লব স্যার চ্যানেল দেখে তারা কতটা উপকৃত। আশা রাখছি তোমাদের ফার্স্ট ইউনিট আমি তেমনি ভাবে 2025-এ যেমন মিলিয়ে দিয়েছি, 2024-এ শিক্ষাব্রতী চ্যানেলে যেমন মিলিয়ে দিয়েছিলাম, তোমাদের ফার্স্ট সামেটিভ আমি মিলিয়ে দেবো ইতিহাস, ভূগোল, বাংলা। সেই জায়গা থেকে তোমাকে অবশ্যই এখন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি ভিডিওগ্রাফির মাধ্যমে তোমাকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। আর তোমরা চেষ্টা করো তোমাদের স্কুল গ্রুপ, টিউশন গ্রুপ, যেসব গ্রুপ আছে সেখানে শেয়ার করে দিও, তাহলে অন্যান্য বন্ধুরা সব পেয়ে যাবে। আর অবশ্যই কিন্তু তোমার মন্তব্যটা তুমি লিখো, আমি দেখব। তো চলো আমরা সরাসরি চলে যাই, ভিডিওগ্রাফির মাধ্যমে দেখে নিই কোন প্রশ্নগুলো আমি রাখলাম ফার্স্ট সামেটিভের জন্য। দেখো, ফার্স্ট সামেটিভের জন্য আমি প্রথম অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন হিসাবে বেছেছি কোনগুলো, আগে দেখো। প্রথম যে দুটি, এই যে ব্লু কালারে দেখতে পাচ্ছ, এই দুটো 2025-এ এসে গেছে। কোন দুটি? সংবাদপত্র রূপে সোমপ্রকাশের গুরুত্ব বিশ্লেষণ করো, সভ্যতার বিকাশে ইতিহাসে যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাসের গুরুত্ব বিশ্লেষণ করো। কাজে এই দুটি প্রশ্ন তুমি ছেড়ে দিতে পারো। স্কুল যদি মনে করে যে এটা দেবে, তাহলে তুমি তো অথবা পাচ্ছ, সেখান থেকে তুমি করতে পারো, কারণ এটি 2025-এ এসে গেছে, 2026-এর জন্য করার প্রয়োজন নেই। তবে প্রথম অধ্যায় থেকে 4-এর প্রশ্ন ফাইনালে খুব কম দেয়, তাই তোমরা এখান থেকে করবে, করবে না তা নয়, যেহেতু 2025 টাচ করেছে।
আবার যে 2026 টাচ করবে এমন কোনো কথা নেই, কিন্তু 2026 সেকেন্ড অধ্যায়ে যে টাচ করবেই এটুকু আমরা বলতেই পারি। তো সেই জায়গা থেকে আমি রেখেছি তোমাদের জন্য এই সামেটিভের জন্য টিকা লেখো নতুন সামাজিক ইতিহাস চর্চা। এটা যখন করবে বৈশিষ্ট্য এবং পরিচয়। টিকা লেখো খেলাধুলার ইতিহাস চর্চা, অবশ্যই এর গুরুত্বটাও কিন্তু করবে। টিকা লেখো নারী ইতিহাস চর্চা, নারী ইতিহাস চর্চার গুরুত্ব অবশ্যই করবে এর সঙ্গে। টিকা শিল্প চর্চার ইতিহাস এবং গুরুত্ব অবশ্যই রাখবে তার মধ্যে। সোমপ্রকাশটা বাদ দেবে, বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব লেখো। আর কেউ যদি মনে করো না ফার্স্ট সামেটিভটা আমি করে নিয়ে সেকেন্ড সামেটিভ থেকে বা ফাইনালে টেস্টের জন্য আমি বাদ দিয়ে দেবো, সেকেন্ড সামেটিভ যদিও পরের অধ্যায়গুলো থাকবে, তো তুমি টেস্টের জন্য বাদ দেবে, তাও দিতে পারো। আরেকটা রেখেছি আধুনিক ভারতের ইতিহাস চর্চার প্রধান উপাদানগুলির পরিচয় দাও। এই হচ্ছে তোমাদের আমি 4 মার্কসের জন্য রেখেছি। এখান থেকে কোনো 8 নম্বর আসে না প্রথম অধ্যায় থেকে, কাজে 8 করার প্রয়োজন নেই। সেই জায়গা থেকে আমি 2 মার্কসের জন্য কোন প্রশ্নগুলো রেখেছি একটু দেখে নাও। নিম্ন বর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? খেলাধুলার ইতিহাসে 1911 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন? আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? আত্মজীবনী স্মৃতিকথা কাকে বলে? ইতিহাসের উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা লেখো। ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব লেখো। পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িকভাবে বন্ধ করে দেয়? সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি? সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি? ইন্টারনেটের সুবিধা অসুবিধা লেখো। এছাড়া তোমার মাথায় রাখবে যে ইউনিট টেস্টগুলো স্কুল যা করাবেন সেগুলোর দিকে কিন্তু ভীষণ নজর রেখো, কারণ স্কুল প্রশ্ন করে। তবু আমি বলছি 90% স্কুল কিন্তু আমার এই সাজেশন থেকে মিলে যাবে। তবুও তোমার টিউটর বা গৃহশিক্ষক এবং স্কুল যা করিয়েছে সেগুলো কিন্তু ধরে রেখো। এবং দেখো এর বাইরে যদি তোমরা 4-8-এ 2-এ যেগুলো আমি দেবো প্রত্যেকটার, আমি প্রথম অধ্যায়ে 4 দিলাম আর 2 দিলাম, যেখানে এখানে 8 থাকে না, এর মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন তোমার মনে হয় যে উত্তরের একটু ডিস্টার্ব আছে আমাকে জানাও। 8 সেকেন্ড এর বাইরে কি তুমি প্রথম অধ্যায় থেকে 4 এবং 2-এ করেছো, তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও। আমিও দেখবো যে সেই প্রশ্নটি যদি ভীষণ ইম্পর্টেন্ট হয় আমি নেক্সট পার্টে নিশ্চয়ই সেটা তোলার চেষ্টা করব। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ে। দেখো দ্বিতীয় অধ্যায় থেকে আমি ভাগ ভাগ করে নিয়েছি। তোমাদের প্রথমে আছে 2.1-এ পত্র পত্রিকা সাময়িক পত্র। সেখানে কি কি আছে? বামাবোধিনী, হিন্দু পেট্রিয়ট, নীল দর্পণ, গ্রাম বার্তা প্রকাশিকা, হুতম প্যাচার নকশা। দ্বিতীয় অধ্যায় থেকে এবার তোমাদের কোনো প্রশ্ন আসেনি, কাজেই বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। 2025-এ একটি প্রশ্ন 4 বা 8-এ টাচ করা হয়নি। তো আমি প্রথমে 4 নম্বরের বলছি, এগুলো সবগুলোই করবে, তার মধ্যে থেকে এই দুটি প্রশ্ন একটু বেশি করে জোর দেবে। হুতম প্যাচার নকশা গ্রন্থে 19 শতকের কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? নীল দর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজ জীবনের কিরূপ প্রতিফলন ঘটে? তুমি কিন্তু আবার এই দুটো করে যেও না, এগুলো সব করে যেও ইউনিটের জন্য, কিন্তু তুমি দুটোর উপর জোর দিও। এরপরে আমি রেখেছি প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারি, নারী শিক্ষা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়, রাধাকান্ত দেব, ডেভিড হেয়ার, বেথুন, চিকিৎসা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ, উচ্চশিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়। এর মধ্যে দিয়ে আমি 4-এর জন্য ইম্পর্টেন্ট হিসাবে রেখেছি পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেথুনের ভূমিকা, নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান। এর পরের পাটে আমি রেখেছি ব্রাহ্ম সমাজ আন্দোলনে রামমোহন, কেশবচন্দ্র সেন, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন রামমোহন, নববঙ্গ আন্দোলনের ডিরোজিও, আর বিধবা বিবাহ আন্দোলন বিদ্যাসাগর। এই জায়গাটা আমি 4-এর জন্য কিছু রাখিনি, এটা 8-এর জন্য রেখেছি। 8-এর লিস্ট আসলে তুমি বুঝতে পারবে। এরপরে আমি রেখেছি এই যে ধর্ম সংস্কারে রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, বিজয়কৃষ্ণ গোস্বামী, লালন ফকির। এর মধ্যে থেকে বিজয়কৃষ্ণ গোস্বামী এবং লালন ফকিরটা তুমি 4-এর জন্য করো, আর দুটো আমি 8-এ রেখেছি। এই অধ্যায় থেকে এবার দেখে নাও কোনগুলো আমি 8-এর জন্য রাখছি, তারপর আমি 2-এ আসছি। এই অধ্যায় থেকে আমি 1 নম্বরে রেখেছি 8-এ শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক কি, উচ্চশিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান লেখো। 3+5। 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। ওর সঙ্গে রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন। 3+5। তৃতীয় প্রশ্ন, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন। 5+3। নেক্সট, 19 শতকের বাংলার ধর্ম সংস্কারে রামকৃষ্ণদেবের ভূমিকা লেখো। 8। এরপর আমি রেখেছি স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। 8। এরপর রেখেছি বাংলার নবজাগরণ বলতে কি বোঝো, নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি। 3+5। এরপর রেখেছি চিকিৎসা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। এইগুলো তুমি 8-এর থেকে করবে। এবার আমি চলে যাচ্ছি এই দ্বিতীয় অধ্যায়ের 2 মার্কসের প্রশ্ন কোনগুলো রেখেছি সেগুলো দেখো। আমি 2 মার্কসের প্রশ্ন করার সময় আমি 2025-এর যে সাজেশনটি সেটাই আমি নিয়ে বসেছি। তাহলে কি হবে, তোমার বুঝতে সুবিধা হবে যে কোন প্রশ্নগুলো তোমার করা প্রয়োজন। আমি সেখান থেকে রেখেছি একদম এই প্রশ্নগুলো।
এখান থেকে তুমি করবে ইয়াং বেঙ্গল কাদের বলা হতো, বাংলার নবজাগরণ বলতে কি বোঝায়, তিন আইন কি, নব্য বেদান্তবাদ কি, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন, 1813 সালের সনদ আইনে গুরুত্ব লেখো, কি উদ্দেশ্যে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়, মেকলে মিনিট কি, হান্টার কমিশন কেন গঠিত হয়েছিল, এই কাঙাল হরিনাথ হাজি মোহাম্মদ মহসিন দিরজিও লালন ফকির বিখ্যাত কেন। এখানে মাথায় রাখবে, আমি যদি 2025-এর প্রশ্নের 2 মার্কসে যাই, তাহলে আমি এখানে দেখতে পাবো যে হরিনাথ মজুমদার এসে গেছে, অর্থাৎ তুমি কাঙাল হরিনাথটা করবে না। এখন ইউনিটের জন্য করতে পারো, পরে আর করবে না। তারপরে এখানে করেছি বামাবোধিনী পত্রিকার 2টি উদ্দেশ্য লেখো। তুমি এখান থেকে করবে চার্লস উডের 2টি সুপারিশ উল্লেখ করো। স্কুল বুক সোসাইটি কেন কেন কে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন, শিক্ষায় চুইয়ে পড়া নীতি কি, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, নববিধান কি, কাদম্বিনী গাঙ্গুলি বিখ্যাত কেন। এগুলো হচ্ছে তোমার 2 মার্কসের জন্য। এবার আমরা সরাসরি চলে যাব তোমার তৃতীয় অধ্যায়ের। দেখো তৃতীয় অধ্যায়ে না এবছর 4, 8 সব একদম ভরিয়ে দিয়েছে। কেন যে এত তৃতীয় অধ্যায় থেকে কোনো বছর এতটা আসে না যদিও, তবুও তোমাদের এখান থেকে তোমাদের এই টিকাগুলো করতে হবে। চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, নীল বিদ্রোহ, বাংলায় ওহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন, এছাড়া ভিল বিদ্রোহ, পাগলপন্থী বিদ্রোহ বা আপনার কৃষক বিদ্রোহগুলো 2 মার্কসের জন্য করো। কিন্তু 2025-এ কোনগুলো এসছে সেগুলো বাদ দিয়ে যাবে, দেখে নাও, সেইগুলো করবে না। 2025-এ মুন্ডা বিদ্রোহের গুরুত্ব এসেছে 4-এ, নীল বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা 4-এ এসেছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ 8-এ এসেছে, বারাসাত বিদ্রোহের ব্যর্থতার কারণ 2-এ এসেছে, সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব 2-এ এসেছে। আমি বলবো এগুলো বাদে তুমি যেগুলোর ওপর জোর দেবে সেটা হচ্ছে চুয়ার বিদ্রোহ টিকা, ফরাজি আন্দোলন, কোল বিদ্রোহ। তাছাড়া এখানে ফরাজি আন্দোলনের লক্ষ্যটা তুমি একবার করে নেবে। এছাড়া করবে তুমি বিদ্রোহ, অভ্যুত্থান, বিপ্লবের ধারণা ব্যাখ্যা করো, এটা 2 মার্কসের জন্য তোমার করা প্রয়োজন। কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণ, এখান থেকে করবে ঔপনিবেশিকরণ 9, কিভাবে আদিবাসী জনগণকে ক্ষতিগ্রস্ত করেছিল। আমি এখান থেকে 8-এর জন্য তেমন করে রাখছি না, তবে তুমি নীল সাঁওতালটা একটু 8-এর জন্য রাখতে পারো। আমি এখানে 2 মার্কসের জন্য ঠিক আগের বছরের সেই সাজেশনটাই যদি খুলে বসি, তাহলে আমরা দেখতে পাবো এই রকম ভাবে যে 2 মার্কসের এই প্রশ্নগুলোর ওপর তুমি বেশি করে জোর দেবে, কিন্তু বারাসাত বিদ্রোহের ব্যর্থতার কারণ এসে গেছে, সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব এসে গেছে, আমি আগে বললাম, ওটা বাদ দিয়ে দেবে। এখান থেকে 3 কাঠিয়া প্রথা কি, তারিকা ই মোহাম্মদিয়া কি, নীল কমিশন কবে কি উদ্দেশ্যে গঠিত হয়, মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কি ছিল, খুটকাতি প্রথা কি, পাগলপন্থী বা পাগলাপন্থী কারা, দুধুমিয়া দুধুমিয়া স্মরণীয় কেন, দামিনী কোহ কি, রানী শিরোমণি বিখ্যাত কেন, এলাকা চাষ বেএলাকা চাষ কি, তোমার ওয়াহাবি আন্দোলনের ব্যর্থতার কারণ লেখো, ঔপনিবেশিকরণ আইন কি, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গড়ে তোলা হয় কেন, উল গুনান কি, তিতুমির স্মরণীয় কেন। এই প্রশ্নগুলো তুমি ভীষণ করে জোর দিয়ে যাবে। তাই আমি বলবো যে এই প্রশ্নগুলোর ওপর যদি তুমি একটু ফোকাস করো, আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আমি একটি ভিডিওতে তোমাদেরকে এমসিকিউ এসএকিউ এর একটা পার্ট দিয়ে দেবো খুব তাড়াতাড়ি, 2-1 দিনের মধ্যে। তার মধ্যে আমি ভূগোলটা বাংলাটা একটু দিয়ে নিই, তোমাদের একটু সুবিধা হবে। এখন তোমরা বলো এই প্রশ্নগুলো কি তোমার রেডি আছে 4-8-এর জন্য, 2-এর জন্য? যদি রেডি না থাকে তোমরা তাড়াতাড়ি রেডি করে নাও, এখনো অনেকটা সময় আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো বলো কেমন লাগলো, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। আমি এখন থেকে 9, 10 একেবারে এক নাগাড়ে ভিডিও দিয়ে যাব। এছাড়া তোমাদেরকে একটুখানি জানিয়ে রাখি, অনলাইন ক্লাসেস স্টার্ট হচ্ছে। যারা মাধ্যমিক 2026 দেবে, 10-এ পড়ো, তারাও কিন্তু নাম নথিভুক্ত করতে পারো স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। তাছাড়া যারা সেমিস্টার 2 কমপ্লিট করবে, তারা 3rd সেমিস্টার, তারাও অবশ্যই নাম নথিভুক্ত করতে পারো। তো এই জায়গা থেকে অবশ্যই বলবো, স্ক্রিনে দেওয়া এই নাম্বারটি থেকে তুমি একদম অনলাইন ক্লাসের জন্য নাম নথিভুক্ত করিয়ে নাও, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের অনলাইন ক্লাসেস স্টার্ট হচ্ছে। তাছাড়া আর একটা জিনিস আমি বলছি, যেটা আগেও তোমাদের ঘোষণা দিয়েছিলাম, যে 5 to 8 এর একটা চ্যানেল আসছে, তো সেটা কিন্তু রেডি হয়ে গেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। যেদিনকে আমি রেডি করব তোমাদেরকে তার আগেই মেসেজ দিয়ে দেবো। তো টাটা।